আজ আমি তোমাদের ধাতুবিদ্যা সম্বন্ধে কিছু বলবো। দেখা যাচ্ছে যে 92টা প্রাকৃতিক মৌলিক পদার্থের মধ্যে প্রায় 74টাই হচ্ছে ধাতু, বাকিরা অধাতু। আমরা ষষ্ঠ শ্রেণী থেকেই ধাতুর কাঠিন্য, ঔজ্জ্বল্য, ঘাত সহতা, প্রসার্যতা, তাপ ও তড়িতে পরিবাহিতা, নমনীয়তা, ধাতব শব্দ ইত্যাদি বিশেষ ধর্ম জেনেছি। আর অধাতুগুলো থেকে যে আলাদা সেটা জেনেছি। তাছাড়া দৈনন্দিন জীবনে এই লোহা, তামা, জিঙ্ক বা দস্তা, অ্যালুমিনিয়াম এসব ধাতুর ব্যবহারও জেনেছি। আজ আমরা এই ধাতুগুলো প্রকৃতিতে কিভাবে থাকে, সেগুলো থেকে কিভাবে বিশুদ্ধ ধাতু পেতে পারি তার মূলনীতি জানব। যদিও এগুলো আমরা ডিটেলস জানবো না, কোর্সে নেই, শুধু আমরা মূলনীতিগুলো রাসায়নিক পদ্ধতিতে কিভাবে পাওয়া যাচ্ছে সে মূলনীতি জানব। ধাতুগুলো প্রকৃতিতে কিভাবে ক্ষয় হয়, তাদের বিষক্রিয়া কিভাবে ঘটতে পারে, ক্ষয় নিবারণের উপায় কি কি, বিশুদ্ধ ধাতুগুলোই বা কি আমাদের দৈনন্দিন কাজে উপযুক্ত কিনা, যদি সংকর ধাতু তৈরি করে ব্যবহার করা হয় তবে কি কি বাড়তি সুবিধা পাওয়া যায় বা তা এসব বিষয়গুলো আমরা জানব। এ প্রসঙ্গে ধাতুর উৎস হিসাবে খনিজ, আকরিক ইত্যাদি বিষয়গুলো উদাহরণ সহ বুঝব। খনিজ ও আকরিকের পার্থক্য কীরকম সেটা বুঝব। সংকর ধাতুর কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ, তাদের নাম, কি কি উপাদান মৌল দিয়ে সেগুলো তৈরি, দৈনন্দিন জীবনে সেগুলোর ব্যবহার কেমন, এই সম্বন্ধে জানব। লোহা আজকে প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়। এই লোহার ক্ষয় হয় মরিচা পড়ে। এই মরিচা কিভাবে প্রকৃতিতে সৃষ্টি হয় তা জানব। আর কি কিভাবে মরিচা পড়া নিবারণ করা যায় সেটা জানব। অ্যালুমিনিয়াম, তামা, জিঙ্ক এই তিনটে ধাতুও কিভাবে প্রকৃতিতে ক্ষয় হচ্ছে এবং তাদের কি কি বিষক্রিয়া ঘটায় তাও একে একে জানব। তাছাড়া সব ধাতু সমান সক্রিয় নয়, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া সমান দ্রুততার সাথে করে না, বা কেউ কেউ আদৌ বিক্রিয়া করে না। যেমন ধরো সোনা, রূপা, প্লাটিনাম এইগুলো সাধারণত বিক্রিয়া করে না, প্রকৃতির জলবায়ুর সাথে বিক্রিয়া করে না। এর ভিত্তিতে ধাতুর সক্রিয়তা শ্রেণী সম্বন্ধেও সাধারণ ধারণা তৈরির চেষ্টা করব। আমরা আজকে কি কি বিষয় পড়ব এইটা যদি মনের ভেতরে প্রথমে গাঁথে, তাহলে কিন্তু একে একে বিষয়গুলো জানা খুব সহজ কাজ। কারণ এই বিষয়গুলো খুব একটা শক্ত কিছু নয়, কিন্তু আমাকে কি কি জানতে হবে আমি যেভাবে আলোচনা করলাম এই অংশটা তোমরা বারবার দেখে আগে মনের ভেতরে সেটা গেঁথে রাখো, তাহলে 30% পড়া রেডি হয়ে যাবে। হ্যাঁ, আমাদের কোর্সে যে ধাতুগুলো রয়েছে তাদের মধ্যে সবচেয়ে সক্রিয় হচ্ছে অ্যালুমিনিয়াম, তারপরে জিঙ্ক, তারপরে লোহা, তারপরে কপার। তো এই ধাতুগুলোর ব্যবহার আমরা নিচু ক্লাস থেকেই পড়ছি, তবু একবার দেখো। অ্যালুমিনিয়াম সাধারণত রান্নার বাসনপত্র, দরজা জানলার ফ্রেম, চেয়ার টেবিল এসব তৈরি করতে, তাছাড়া বৈদ্যুতিক তার তৈরিতে, এছাড়া থার্মিট পদ্ধতিতে তীব্র বিজারক হিসাবে, পরে তোমরা এটা জানবে, এটা এখনই বুঝতে পারছো না, পরে বলছি। বৈদ্যুতিক যন্ত্রপাতি, বৈদ্যুতিক তারেতে ব্যবহার হয়। এছাড়া এর কিছু সংকর ধাতু আছে, সেগুলো আমরা পরে বলবো। অ্যালুমিনিয়ামের পর সক্রিয় ধাতু হচ্ছে জিঙ্ক। জিঙ্ক আমরা সাধারণত তড়িৎ কোষ বা ব্যাটারি তৈরি করতে জিঙ্কের পাত ব্যবহার করি। এছাড়া লোহার মরিচা পড়া নিবারণের জন্যে লোহার ওপরে জিঙ্কের প্রলেপ দেওয়া হয়, যাকে গ্যালভানাইজেশন বলে। জিঙ্ক হোয়াইট নামে এক রকমের যৌগিক পদার্থ সাদা রং তৈরিতে ব্যবহার করা হয়। এছাড়া জিঙ্কের কিছু সংকর ধাতু আছে যেগুলো আমরা পরে এ সম্বন্ধে বলবো এবং তাদের ব্যবহার বলবো। এরপর আছে লোহা। লোহা তিন রকমের। এখানে কার্বনের পরিমাণের উপর ভিত্তি করে সবচেয়ে বেশি কার্বন আছে কাস্ট আয়রনে, আর সবচেয়ে কম আছে রট আয়রনে, আর মাঝামাঝি কার্বন কন্টেন্ট আছে স্টিলে। তো কাস্ট আয়রন বা ঢালাই লোহা এটা সাধারণত জলের পাইপ, আলোক স্তম্ভ, কড়াই, রেলিং এইসব তৈরি করতে
কাজে লাগানো হয়। রট আয়রন সাধারণত শিকল, বাদ্যযন্ত্রের তার, তড়িৎচুম্বকের মজ্জা এসব তৈরি করতে কাজে লাগে। আর স্টিল, নানা রকমের স্টিল আছে, পরে দেখবে। তো সেই স্টিলগুলোর বেশিরভাগই ছুরি, কাঁচি, অস্ত্রোপচারের যন্ত্রপাতি, ঘড়ি, চুম্বক এইসব তৈরি করতে। রেল লাইন, রেল ইঞ্জিন, রেলের চাকা এবং ব্রিজ বা সেতু তৈরির জন্যে যে লোহা ব্যবহার করা হয় সেটা স্টিল দেওয়া হয়, যাতে মরিচা কম পড়ে। বন্দুক, মেশিন গান, ট্যাঙ্ক এই সমস্ত যুদ্ধাস্ত্র তৈরি করতেও আমরা স্টিল ব্যবহার করি। এরপর আছে কপার। কপার তড়িৎ সুপরিবাহিতার জন্য তড়িৎবাহী তার, মোটর, জেনারেটর, ট্রান্সফরমার এইসব তৈরি করতে। আর পিতল, ব্রোঞ্জ, পরে কিছু সংকর ধাতুর কথা বলবো, যে সংকর ধাতুগুলো কি কাজে লাগে আমরা পরে ব্যবহার করছি। তা এই গেল 4টে ধাতুর প্রধানত ব্যবহারগুলো। এরপর এই ধাতুগুলো কিভাবে পাই আমরা সেটা দেখব। প্রকৃতিতে বেশ কিছু ধাতব যৌগিক পদার্থ রয়েছে পাথরের মধ্যে, শিলার আকারে, মাটি বা বালির সঙ্গে মিশ্রিত কঠিন অবস্থায়। ভূপৃষ্ঠেও থাকতে পারে, ভূগর্ভেও থাকতে পারে। এদেরকে খনন করে বা খুঁড়ে আমরা পাই বলে এদের খনিজ বলি। এগুলো ধাতব খনিজ। তো যাই হোক, এই হচ্ছে খনিজ। তার মানে আমাদের ধাতুগুলোকে পেতে গেলে কিছু না কিছু ধাতব খনিজ জোগাড় করে আনতে হবে, খনন করে আনতে হবে। আর আকরিক, যেসব খনিজ থেকে সহজে ও লাভজনক উপায়ে ধাতু নিষ্কাশন করা সম্ভব, সেই খনিজগুলোই হলো ওই ধাতুর আকরিক। অর্থাৎ আকরিক খনিজের মধ্যে কিছু, সব খনিজের মধ্যেই কোনো একটা ধাতুর আকরিক পাওয়া যায় না। যদি রাসায়নিক বিক্রিয়া এমন হয় যাতে করে কিছুতেই সেখান থেকে ধাতুটা বের করা যাচ্ছে না, তাহলে সেটা ওর কখনোই আকরিক হবে না, খনিজ হতে পারে, যেহেতু খনন করে পাচ্ছি। তো আমাদের কোর্সের যেগুলো আছে তাদের কতগুলো ধাতুগুলোর নাম এবং তাদের আকরিকগুলোকে আমরা আজকে এখন দেখতে চাই। তো দেখো, প্রথমেই অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক হচ্ছে বক্সাইট, যার সংকেত হচ্ছে Al2O3 2H2O, অর্থাৎ এটা শোধক ধাতব অক্সাইড, ধাতুর অক্সাইড, তার সঙ্গে জল অণু যুক্ত হয়ে আছে, একে বলে শোধক ধাতব অক্সাইড। বক্সাইটটা মানে খনিজ থেকে নিয়ে আসার পর, আলাদা করার পর এই ধরনের পাথর আকারে দেখতে পাওয়া যায়, এটা হচ্ছে বক্সাইট। তবে এটার যে লালচে ভাব, এটা হচ্ছে ওর সাথে কিছু আয়রনের আকরিকও মিশে আছে, সেই জন্য লালচে ভাব। আবার সাদা বক্সাইট, পরিষ্কার সাদা বক্সাইটও পাওয়া যায়, যাতে বালি বা সিলিকা থাকে। এছাড়া অ্যালুমিনিয়ামের অন্যান্য আকরিক কিছু আছে, যেমন হচ্ছে ক্রায়োলাইট, যার সংকেত হচ্ছে Al(F3)3NaF, অর্থাৎ সোডিয়াম ফ্লোরাইড আর অ্যালুমিনিয়াম ফ্লোরাইডের মিশ্রণ, অর্থাৎ হ্যালাইড আকারে, ফ্লোরাইড যৌগ আকারে এখানে অ্যালুমিনিয়াম রয়েছে। জিঙ্ক, Zn, যার প্রধান আকরিক হচ্ছে জিঙ্ক ব্লেন্ড, সংকেত হচ্ছে ZnS। দেখো, জিঙ্ক ব্লেন্ড আকরিকটা একটু কালচে মতো, লোহা মরচে পড়লে যেমন হয় খানিকটা সেরকম, তবে কালচে ভাবটা একটু বেশি। এই হচ্ছে জিঙ্কের আকরিক, জিঙ্ক ব্লেন্ড। এছাড়া ক্যালামাইন, ZnCO3, জিঙ্ক কার্বনেট, বা যার রাসায়নিক বাণিজ্যিক নাম হচ্ছে ক্যালামাইন, রাসায়নিক নাম জিঙ্ক কার্বনেট, এটা হচ্ছে জিঙ্কের একটা আকরিক। তাহলে দেখো, জিঙ্ক এখানে সালফাইড আকারে এবং কার্বনেট আকারে, অর্থাৎ ধাতুগুলোর সাথে দেখো অধাতু রয়েছে, দিয়ে যৌগ আকারে এরা রয়েছে। এটা সালফাইড আকরিক, এটা কার্বনেট আকরিক। আয়রন, আয়রনের প্রধান আকরিক হচ্ছে হেমাটাইট, যার সংকেতটা এখান থেকে বুঝতে হয়তো পারছো না, আমি মুখে বলে যাচ্ছি, শুনে নাও, Fe2O3। হেমাটাইট দেখো একদম একটু লালচে, এখানে যদিও কালচে লাগছে, একটু লালচে রঙের পাথর হেমাটাইট। এছাড়া আছে ম্যাগনেটাইট, Fe3O4। কপার বা তামার প্রধান আকরিক হচ্ছে কপার পাইরাইটিস, CuFeS2, অর্থাৎ কপার এবং আয়রনের সালফাইড আকরিক, অর্থাৎ এটাও সালফাইড আকরিক। আয়রন হচ্ছে অক্সাইড আকরিক। অ্যালুমিনিয়াম অক্সাইড আকারে থাকতে পারে আর ফ্লোরাইড আকারে থাকতে পারে।
জিঙ্ক সালফাইড আকারে, কার্বনেট আকারে থাকতে পারে। এই আকারগুলো এবং সংকেতগুলো জানলেই আমরা ধাতুগুলো কোন যৌগ আকারে আছে সেটা বুঝতে পারবো। এখন কপারের আর একটা আকরিক হচ্ছে কিউপ্রাইট, যার সংকেত হচ্ছে Cu2O। এটা কপার পাইরাইটিস। কপার পাইরাইটিসও হালকা হলুদাভ, মরচের মতোই রং, কিন্তু হালকা হলুদাভ আছে। এটা হচ্ছে কপার পাইরাইটিস। তো এগুলো যখন মাটি আর কাদার সঙ্গে মিশে থাকে তখন তো সব পাথরই চেনা মুশকিল হয়ে যায়। তাকে যখন পরিষ্কার করা হয় তখন এক একটা ধাতুর আকরিক এই রং বা আকারে তোমরা দেখতে পাবে। এরপর আমরা পরের অংশটা যাচ্ছি। এরপর আমরা আকরিক আর খনিজ কাকে বলে বললাম, কিন্তু পার্থক্যটা একটু উদাহরণ দিয়ে বুঝে নেব এবং দেখতে পাবো শেষ পর্যন্ত যে সব আকরিককে খনিজ বলা হয়, অর্থাৎ আকরিক মাত্রই তাকে খনন করে ভূপৃষ্ঠ থেকে বা ভূগর্ভ থেকে তুলতে হয়, কিন্তু সব খনিজ থেকে ওই ধাতুকে সহজে পাওয়া যায় না, অর্থাৎ আকরিক বলা যায় না। একটা উদাহরণ দেখলে বুঝতে পারবে। যেমন এখানে ধরো আয়রনের খনিজ হচ্ছে হেমাটাইট Fe2O3, আবার আয়রন পাইরাইটিস এটাও একটা খনিজ। এখানে আয়রন রয়েছে, সংকেত দেখে বুঝতে পারছি, কিন্তু আয়রন পাইরাইটিসে যে আয়রন তার পরিমাণ যথেষ্ট, এবং পাইরাইটিস পাওয়াও যায় প্রচুর, কিন্তু এর সঙ্গে যুক্ত সালফার ও অন্যান্য অশুদ্ধিগুলো দূর করে আয়রন বের করা অল্প খরচে সম্ভব হয় না, অর্থাৎ কম খরচে এটা হয় না। ওতে আয়রন উপস্থিত থাকা সত্ত্বেও কম খরচে হচ্ছে না বলে এই আয়রন পাইরাইটিস বা FeS2 আয়রনের খনিজ হলেও সেটা আয়রনের আকরিক নয়। আয়রনের আকরিক কি না, হেমাটাইট Fe2O3, ম্যাগনেটাইট Fe3O4। তো এখান থেকে আমরা বলতে পারি সব আকরিককে খনিজ বলা যায়, কিন্তু সব খনিজ আকরিক নয়। এখন আমরা দেখব ধাতু নিষ্কাশন আসলে ধাতব যৌগের বিজারণ। দেখো আয়রনের যে আকরিক Fe2O3, তাকে যখন কার্বন দিয়ে বিজারণ করা হয় কি পাওয়া যায়, ধাতু Fe সঙ্গে 3CO। অর্থাৎ এখান থেকে দেখো অক্সিজেন মাইনাস হচ্ছে, অক্সিজেন অপসারিত হয়ে তবে Fe হচ্ছে, তার মানে এটা বিজারণ। অর্থাৎ ধাতব যৌগের বিজারণ করেই আমরা ধাতু আয়রনকে পাচ্ছি। একইভাবে জিঙ্কের একটা আকরিক হচ্ছে জিঙ্ক কার্বনেট ক্যালামাইন। একে এমনিতে তাপ দিলে জিঙ্ক অক্সাইড হয়, সঙ্গে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বেরিয়ে চলে যায়। এই জিঙ্ক অক্সাইড একে যদি কোক সহ উত্তপ্ত করা হয়, তাপ দেওয়া হয়, তাহলেই ধাতব জিঙ্ক আর কার্বন অক্সাইড। এখানেও দেখো -O, অর্থাৎ বিজারণ হয়েছে। এই বিজারণ ঘটিয়েছে কার্বন, কার্বন এখানে বিজারক। তাই জিঙ্ক অক্সাইড থেকে জিঙ্ক এইটা পাওয়া হচ্ছে ধাতব যৌগের বিজারণ। এটা আমরা বুঝলাম যে ধাতু নিষ্কাশন আসলে ধাতব যৌগের বিজারণ। আমরা দুটো উদাহরণ থেকে বোঝাতে পারলাম, অন্যান্য সব জায়গা থেকেই আমরা এটা বুঝতে পারবো। এরপর আমরা একটা বিশেষ ধাতু নিষ্কাশনের পদ্ধতি দেখছি, থার্মিট পদ্ধতি। থার্মিট পদ্ধতি এখানে সাধারণত আয়রন আকরিক Fe2O3 তাকে উচ্চ উষ্ণতায় ধাতব অ্যালুমিনিয়াম উচ্চ উষ্ণতা প্রায় 2000 ডিগ্রি সেন্টিগ্রেড, এই উষ্ণতায় উত্তপ্ত করলে আয়রনের বিজারণ ঘটিয়ে ধাতব আয়রন দেয়, সঙ্গে অ্যালুমিনিয়ামের অক্সাইড Al2O3। যদি এটা হতে হয় তাহলে 2Al, এখানে এই উচ্চ উষ্ণতায় আয়রন গলিত অবস্থায় থাকে। তাহলে এখানে কি হলো, Fe2O3 থেকে
বিজারণ ঘটালো -O, কে বিজারণ ঘটালো? অ্যালুমিনিয়াম বিজারক। এই অ্যালুমিনিয়ামকে বিজারক হিসেবে ব্যবহার করে যে Fe2O3, এছাড়াও Cr2O3 ক্রোমিয়াম অক্সাইড থেকে ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ অক্সাইড Mn2O3 থেকে Mn ইত্যাদি ধাতু নিষ্কাশন করার পদ্ধতিটাকে থার্মিট পদ্ধতি বলা হয়। এখানেও সেই ধাতব অক্সাইডের বিজারণই ঘটল। বিজারক হিসাবে এখানে যেটা ব্যবহার করা হলো সেটা হচ্ছে ধাতব অ্যালুমিনিয়াম। এইখানে আরেকটা সুবিধা হচ্ছে কি, এখানে যে এফি তৈরি হলো সেটা গলিত অবস্থায় থাকে। দেখো এটা Fe2O3 পাথরের মতো শক্ত জিনিস, এটাও কঠিন অ্যালুমিনিয়াম। সেখান থেকে যখন উচ্চ উষ্ণতায় এই Al2O3 কিন্তু কঠিন জিনিস, আর এফিটা গলিত অবস্থায় বেরিয়ে আসছে। তাহলে এই গলিত এফি যদি পাত্র থেকে বেরিয়ে আসে, তাহলে আমি যেখানে প্রয়োজন সেখানেই ওই গলন্ত লোহাকে দিতে পারবো। এইটাকে কাজে লাগিয়ে ভাঙা রেল লাইনে কোথাও ভেঙে গেছে, কি কোথাও কোনো জাহাজের কোনো অংশ কিংবা ব্রিজের কোনো অংশে ফাটল হয়েছে, সেই সব জায়গায় আমরা সহজেই কিন্তু থার্মিট পদ্ধতিতে গলিত অ্যালুমিনিয়াম পেতে পারি। এই জন্য থার্মিট পদ্ধতি খুব উপকারী, কারণ এর জন্য ফ্যাক্টরিতে গিয়ে ওই গলিত অ্যালুমিনিয়াম পেতে হবে না, তাকে গলিত অবস্থায় পাওয়াও যাবে না, আবার রেল লাইনটাকেও তুলে নিয়ে যাওয়ার প্রয়োজন হবে না। এটা হচ্ছে থার্মিট পদ্ধতির একটা বিশেষ সুবিধা। আমরা এখানে অক্সিজেনের অপসারণ দিয়ে বিজারণটা বুঝেছি। আবার ইলেকট্রনীয় ধারণা অনুযায়ীও আমরা বুঝতে পারি। ধরো ZnO, এটার মানে হচ্ছে Zn+2 যুক্ত O-2। এই Zn+2 দুটো ইলেকট্রন গ্রহণ করছে, দিয়ে ধাতব Zn এ পরিণত হচ্ছে। ইলেকট্রন গ্রহণ অর্থাৎ বিজারণ। অন্যদিকে O-2 দুটো ইলেকট্রন ছাড়ছে, যে ও পরমাণু হচ্ছে, সেই ও পরমাণু কার্বনের সাথে যুক্ত হয়ে CO তৈরি করছে, অর্থাৎ এটা হলো জারণ। তা আমি দেখতে পাচ্ছি ধাতব আয়ন জারণ সংখ্যা ধনাত্মক, ইলেকট্রন গ্রহণ করছে মানে বিজারণ, দিয়ে ধাতুতে পরিণত হচ্ছে। আমরা যে বিক্রিয়াটা ZnO+C সমান Zn+CO পেলাম, সেটা আমরা ইলেকট্রনীয় ধারণা দিয়ে ব্যাখ্যা করে দিলাম যে হ্যাঁ, যে ধাতব অক্সাইড থেকে প্রাপ্ত ধাতব আয়ন ইলেকট্রন গ্রহণ করে বিজারণ ঘটে ধাতুতে পরিণত হচ্ছে। অর্থাৎ ধাতু নিষ্কাশন প্রকৃতপক্ষে ধাতব যৌগের বিজারণ, এটা আমরা প্রকৃতপক্ষে ধাতব যৌগের বিজারণ, সেটা আমরা বুঝতে পারলাম। আমরা দেখছি এরপর ধাতু সক্রিয়তা শ্রেণী। তো আমাদের কোর্সে যে ধাতু কটা রয়েছে তাদের মধ্যে সবচেয়ে সক্রিয় অ্যালুমিনিয়াম, তার থেকে সক্রিয়তা কমছে জিঙ্ক, তারপরে Fe, তারপরে Cu। এটা আমরা বুঝবো কি করে? একটা উদাহরণ থেকে সহজেই বুঝতে পারা যায়। ধরো তুমি CuSO4 এর দ্রবণ, তাতে একটা জিঙ্কের টুকরো ফেলেছো, কি দেখবে? যদি তুমি CuSO4 একটা দ্রবণকে লোহার পাত্রে রেখেছো, কি দেখবে? আবার তুমি একটা জিঙ্ক সালফেটের দ্রবণে একটা তামার টুকরো ফেলেছো, অথবা ফেরাস সালফেট দ্রবণে একটা তামার টুকরো Cu ফেলেছো, কি দেখবে? বাস্তবে দেখা যাবে এটা একটা নীল দ্রবণ, তার উপরে যেই জিঙ্কের টুকরো ফেলবে, সঙ্গে সঙ্গে লালচে বা বাদামি রঙের তামার অধক্ষেপ পড়বে, সঙ্গে একটা স্বচ্ছ জিঙ্ক সালফেটের জলের মতো স্বচ্ছ দ্রবণ পাবে। তাহলে ছিল নীল রং, হয়ে গেল লালচে ধরনের গুঁড়ো গুঁড়ো পদার্থ আর জলের মতো পরিষ্কার দ্রবণ। এটাও নীল দ্রবণ, তাতে আয়রনের একটা টুকরো, কিংবা আয়রনের পাত্রে তুমি একটা তুঁতের দ্রবণ CuSO4, তাতে একটা লোহার ছুরি বা লোহার টুকরো ফেলেছো, তাহলেও যা দেখবে। আবার একটা তুঁতের দ্রবণকে একটা লোহার তৈরি পাত্রে যদি রাখো, তাহলেও সে একই দেখবে। কি দেখবে? যে নীল রঙের দ্রবণ ছিল, সেখান থেকে এই লালচে বাদামি রঙের তুঁতের কপারের অধক্ষেপ পড়ছে, সঙ্গে
এই হালকা সবুজাভ ফেরাস সালফেট একটা দ্রবণ পাবে, হালকা সবুজাভ, ছিল নীল দ্রবণ এটা। কিন্তু জিঙ্ক সালফেট জলের মতো স্বচ্ছ দ্রবণ, তাতে যদি তামার কুচি দাও দেখবে কোনো বিক্রিয়া হচ্ছে না, তলায় তামার কুচিগুলো যেমন ছিল গিয়ে পড়ছে। যেমন পরিষ্কার কাঁচের গ্লাসে জলের মধ্যে তুমি সেখানে যদি তামার কুচি ফেলো যেমন দেখতে পাবে, এই জিঙ্ক সালফেটের দ্রবণও সেটা থাকবে। তার মানে কি, সিইউ এখানে CuSO4 আর Zn তৈরি করলো না। একই কথা, FeSO4 এর সঙ্গে যদি সিইউ কুচি দেওয়া হয় তাহলেও দেখা যাবে কোনো পরিবর্তন ঘটছে না। এখানে তাহলে কেন ঘটছে না, জিঙ্ক কপারের থেকে সক্রিয় ধাতু। দেখো, জিঙ্ক এখানে আছে, কপার এখানে আছে, তাহলে জিঙ্ক কপারের থেকে সক্রিয় ধাতু। ফলে জিঙ্ক সক্রিয় মানে সে যৌগ আকারে থাকতে চাইবে, তামাকে সে বিক্রিয়া করতে দেবে না, অর্থাৎ তামার সঙ্গে সে বিক্রিয়া করবেই না। একই কথা এখানেও, এফি দেখো তামার থেকে বেশি সক্রিয়, তাই সে যৌগ আকারে থাকবে আর তামাকে মৌল আকারেই রাখতে দেবে, তাকে কোনো বিক্রিয়া করতে দেবে না। এখানে কিন্তু দেখো জিঙ্ক তামার থেকে সক্রিয়, দেখো জিঙ্ক তামার থেকে সক্রিয়, তাই জিঙ্ক ক্রিয়া ঘটিয়ে, রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে নিজে যৌগ আকারে জিঙ্ক সালফেটে পরিণত হতে চাইবে আর তামাকে প্রতিস্থাপিত করে দেবে, তাড়িয়ে দেবে, মৌল করে দেবে। অর্থাৎ এখান থেকে পরিষ্কার যে জিঙ্ক তামার থেকে সক্রিয়, একই কথা এফি সিইউ থেকে বেশি সক্রিয়। অর্থাৎ আমরা ধাতুর সক্রিয়তা শ্রেণী সম্বন্ধে একটা ধারণা পেলাম। পরে তোমরা আরও অনেক মৌলকে, এই অনেক ধাতুকেই একসাথে সক্রিয়তা শ্রেণীতে দেখতে পাবে। যেমন ধরো দেখাই, এই যে সক্রিয় শ্রেণীতে সবচেয়ে এখানে যে কটা উদাহরণ রয়েছে তার মধ্যে পটাশিয়াম, তার নিচে সোডিয়াম, এদিকে ক্রমশ সক্রিয়তা কমছে। হ্যাঁ, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, তারপরে জিঙ্ক, আয়রন, আয়রন, লেড, কপার, এই মাঝে হাইড্রোজেন আছে। হাইড্রোজেন ধাতু নয় বলে এখানে দেখানো হয়নি। তাহলে হাইড্রোজেনের নিচে আছে কপার, মার্কারি, এটা হচ্ছে সিলভার, এজি, প্লাটিনাম, গোল্ড। এবং সক্রিয়তা কম বলে নিচের দিকে এরা মুক্ত অবস্থাতে, অর্থাৎ যৌগ না তৈরি করেই প্রকৃতিতে অনেক সময় থাকে। তামা, তার আকরিক থেকে, তামার আকরিক আগে কি বলেছি, কপার পাইরাইটিস, সেই এখন কথা বলো না, কপার পাইরাইটিসকে থেকে আমরা সহজে কপারকে পেতে পারি। অন্যদিকে অ্যালুমিনিয়াম, তার আকরিক দেখলাম বক্সাইট, Al2O3, সেই বক্সাইট থেকে আমরা কার্বন বিজারণ পদ্ধতিতে, অর্থাৎ কার্বন সহ তীব্রভাবে উত্তপ্ত করে ধাতব অ্যালুমিনিয়াম পেলাম। জিঙ্কের আকরিক, জিঙ্ক ক্যালামাইন Zn CO3, তার থেকে দেখিয়েছি তাপ দিলে জিঙ্ক অক্সাইড হয়ে যায়, সেই অক্সাইডটা থেকে কার্বন বিজারণ দ্বারা বিজারণ করাচ্ছি। আয়রনের আকরিক হেমাটাইট Fe2O3, অর্থাৎ অক্সাইড আকরিক, তাকেও আমরা কার্বন এই বিজারক দ্রব্য দিয়ে উত্তপ্ত করে আমরা সেখান থেকে ধাতব আয়রন পাচ্ছি। এইভাবে আমরা ধাতুর সক্রিয়তা শ্রেণীর খানিকটা বৈশিষ্ট্য আমরা বুঝলাম। যে যত উপরে আছে সে তত বেশি সক্রিয়, কথাটার মানে হচ্ছে সে তত যৌগ আকারে থাকবে, অর্থাৎ মৌল আকারে যখন থাকে তখন তার জারণ অবস্থা বা ইলেকট্রন আর প্রোটন সংখ্যা সমান থাকে, কিন্তু যখনই সে যৌগ আকারে তৈরি করতে চায় তখন ইলেকট্রন বর্জন করতে চায়। ইলেকট্রন বর্জন মানেই ইলেকট্রন বর্জন হয়ে যাচ্ছে, অর্থাৎ জারণ ঘটছে, নিজের জারণ ঘটছে। অর্থাৎ ধাতুগুলো বিজারক দ্রব্য হিসাবে কাজ করে। এরপর আমরা ধাতুর ক্ষয় হিসাবে লোহার ওপরে মরচে ধরার কথা আমরা ছোটবেলা থেকে শুনে আসছি। সাধারণত অবিশুদ্ধ লোহা যদি দীর্ঘকাল জলীয় বাষ্পযুক্ত বাতাসে পড়ে থাকে তাহলে তার ওপর লালচে বাদামি রঙের একটা ভঙ্গুর আস্তরণ পড়ে, সেটাই মরচে। এর সংকেত হচ্ছে Fe2O3XH2O, অর্থাৎ একেবারে সঠিক সংকেত বলা যায় না, কোনো কোনো বইয়ে 2Fe2O3 3H2O লেখা থাকে, তবে এটা XH2O আকারে বলাই বেটার। তো এই মরিচা কিভাবে হয় না, এখানে যে লোহা, অবিশুদ্ধ লোহা, তার মধ্যে সাধারণত কার্বন কণা থাকে, সেই কার্বন কণাগুলো ক্যাথোড হিসেবে কাজ করে আর লোহার অণুগুলো অ্যানোড হিসেবে কাজ করে।
আর জলীয় বাষ্পের উপস্থিতিতে ওটা একটা তড়িৎ কোষের মতো কাজ করে, জলে দ্রবীভূত অক্সিজেন তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কাজ করে। দিয়ে অ্যানোডে কি হচ্ছে, এফি ধাতু সে ইলেকট্রন বর্জন করে ফেরাস আয়ন পরিণত হচ্ছে, আর বাতাসের অক্সিজেন সে ওই ইলেকট্রনগুলো গ্রহণ করে জলীয় বাষ্পের উপস্থিতিতে হাইড্রক্সাইড আয়ন তৈরি করছে। যদি বিক্রিয়াটা যোগ করা হয় তাহলে Fe প্লাস হাফ ও টু প্লাস H2O থেকে Fe প্লাস টু আয়ন যুক্ত 2OH মাইনাস আয়ন। আমরা জানি FeOH হোল টু বলে একটা সংকেত হয়, ফেরাস হাইড্রক্সাইড। অর্থাৎ এর যদি আমি এই হাফ ও টুটাকে ডবল করতে চাই তাহলে আমি করতে চাই এর ডবল যদি নিই, অর্থাৎ 2Fe প্লাস O2 প্লাস 2H2O থেকে 2FeOH হোল টু। সেই 2FeOH হোল টু আবার বাতাসের বাড়তি অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে Fe2O3 এবং জল উৎপন্ন করে। এবারে যদি ওইখান থেকে X অণু জল নিয়ে যুক্ত হয়ে থাকে, শোধক আকারে থাকে, তাহলে Fe2O3 XH2O অর্থাৎ মরচে তৈরি হয়। এখানে কার্বন ডাইঅক্সাইডের উপস্থিতি বা SO2NO2 দ্বারা যদি দূষণজনিত কারণে জল বা বাতাস আম্লিক হলে ক্যাথোডে আরও এক রকমের বিক্রিয়া ঘটে। সেখানে H প্লাস থেকে ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন পরমাণু, সেখান থেকে হাইড্রোজেন গ্যাস, সেখান থেকে জল উৎপন্ন হতে পারে। যদিও এটা তোমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়, এই অংশটুকু জানলেই যথেষ্ট। তাহলে আমাদের মরিচা পড়ার জন্যে অবিশুদ্ধ লোহা চাই, কারণ তার অশুদ্ধি কার্বন কণাগুলোই আমরা দেখলাম যে লোহা যেই হোক, স্টিল হোক, রট আয়রন হোক, কাস্ট আয়রন হোক, তার মধ্যে কার্বন কণা থাকবেই। তা সেই অশুদ্ধিগুলো অ্যানোড হিসেবে, ক্যাথোড হিসেবে কাজ করে, আর লোহার অণুগুলো অ্যানোড হিসেবে কাজ করে। আর জল ও জলীয় বাষ্প এবং দ্রবীভূত অক্সিজেন তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কাজ করে। একটা তড়িৎ কোষের মতো সৃষ্টি হয়, যেখানে অ্যানোডে এই বিক্রিয়া ঘটছে, ক্যাথোডে বিক্রিয়া ঘটে, আলটিমেট Fe2O3 XH2O কেমন করে তৈরি হয় দেখলে। এখন এই মরিচা পড়া মানে কি না, এই মরিচা পড়লে কি কি জায়গায় অসুবিধা হয়? প্রথম কথা, লোহার বিল্ডিং, ব্রিজ, সেগুলো তো ভঙ্গুর হয়ে যাবে, বুঝতেই পারছো। তারপরে জাহাজের যে পাটাতন বা জাহাজের তলায় যে লোহার ফ্রেম, সেখানে যদি এইভাবে ধীরে ধীরে ক্ষয়ে যায় তাহলে জাহাজ ফুটো হয়ে যাবে এবং খুব মুশকিল, সেটা সারানো খুব মুশকিল। তাই আমাদের সেগুলোকে দূরীকরণের কিছু ব্যবস্থা এখানে ভাবা হয়। যেমন ধরো, মরিচা নিবারণের একটা উপায় হচ্ছে রং করে দেওয়া। তাতে আলকাতরাও ব্যবহার করতে পারি, ভালো দামি রঙও ব্যবহার করতে পারি, অর্থাৎ ওর ওপরে আস্তরণ। এছাড়াও লোহার ওপরে যদি আমরা জিঙ্ক বা দস্তার পাতলা আস্তরণ দিই, তাকে গ্যালভানাইজেশন বলে। সেটা করলেও জিঙ্ক, দেখো আমরা তড়িৎ রাসায়নিক শ্রেণীতে জিঙ্ক হচ্ছে আয়রনের থেকে সক্রিয়, ফলে জিঙ্ক পরিবেশের অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে বিক্রিয়া করবে, কিন্তু লোহাকে বিক্রিয়া করতে দেবে না, অর্থাৎ লোহা ভেতরে ঠিক থাকবে। এছাড়া আছে টিন প্লেটিং, লোহার ওপর গলিত টিনের প্রলেপ দিতে পারি। ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎ লেপন পদ্ধতিতেও আমরা লোহার ওপরে তামার প্রলেপ বা নিকেলের প্রলেপ বা ক্রোমিয়ামের প্রলেপ দিতে পারি। আমরা জানি এগুলো অপেক্ষাকৃত কম সক্রিয়, ফলে এগুলো লোহার ক্ষয় রোধ করবে। একে বলে ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎ লেপন। তোমরা তড়িৎ বিশ্লেষণ চ্যাপ্টারটা পড়েছো, সেখানে আমরা তড়িৎ লেপন সম্বন্ধে ডিটেলস বুঝেছি। এতে লোহা বেশি সক্রিয় বলে তার উপর কম সক্রিয় ধাতুর প্রলেপ করে দিয়ে পরিবেশে ওর পরিবেশে যাতে ক্ষয় না হয় তার চেষ্টা করি। আর ইয়ের জন্যে ওই কি বলবো, সমুদ্রগামী জাহাজের তলায় ম্যাগনেসিয়ামের ব্লক রাখা হয়। ম্যাগনেসিয়াম আমরা জানি সোডিয়াম পটাশিয়ামের মতোই সক্রিয় ধাতু, ফলে লোহাকে ক্ষয় না করে ওই ম্যাগনেসিয়াম ওখানে ক্ষয় পায়। এটা গেল। আমরা বাতাসে যেমন দেখলাম কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড ইত্যাদি থাকলে মরিচা পড়াটা দ্রুত হয়, তেমনি জলের মধ্যে ক্লোরাইড আয়ন, সালফেট আয়ন এসব থাকলে লোহাতে মরচে দ্রুততর হয়। আমরা জানি সমুদ্রের জলে নানা রকম লবণ মিশে আছে, তার মধ্যে এই আয়নগুলো থাকে। তাই সমুদ্রগামী জাহাজের ক্ষেত্রে বা সমুদ্রের জলের নিচ দিয়ে যে পাইপ লাইন যায়, সেখানে মরচে দ্রুত ধরে যেতে পারে। তার জন্য ওখানে ম্যাগনেসিয়াম ব্লক, একটু আগেই বলছিলাম, ওর সাথে ম্যাগনেসিয়ামের ব্লক রাখা হয়, যাতে করে অধিক সক্রিয় লোহার থেকে ম্যাগনেসিয়াম বেশি সক্রিয় হওয়ার জন্যে সেটা ক্ষয় হয়, লোহাটা ক্ষয় হয় না। এইভাবে আমরা মরিচা পড়া নিবারণ করতে পারি। অন্যান্য ধাতুও পরিবেশে ক্ষয়প্রাপ্ত হয়, আমরা বলছিলাম। দেখো তামার
বাতাসে যদি রেখে দেওয়া হয় তাহলে ওর ওপরে হালকা সবুজ রঙের একটা ছোপ দেখা যায়। কি করে হয় না, বাতাসের কার্বন ডাইঅক্সাইড আর জলীয় বাষ্প তামার সাথে ক্ষারকীয় কার্বনেট যৌগে পরিণত হয়। এই CuCO3 CuOH2 একে বলে বেসিক কপার কার্বনেট। এই সবুজ কঠিন আস্তরণ এখানে তৈরি হয় এবং এটা খুব ভঙ্গুর, ফলে তামার যে কাঠিন্য সেটা নষ্ট হয়ে যাবে, তামা আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হবে। একইভাবে ব্রোঞ্জ, তামারই একটা সংকর ধাতু, তা দিয়ে তৈরি নানা রকম ভাস্কর্য মূর্তি, তার উপরেও এই সবুজ দাগটা পড়ে। যদিও সেটা একটু অন্যরকম সৌন্দর্য আনে, সেটা অন্য ব্যাপার। যাক, আচ্ছা, আমরা জানি জিঙ্ক, অ্যালুমিনিয়াম, এদের উপরে ভিনিগার বা লেবুর রসের মতো বা কোনো কাটা ফলের, আম্লিক কাটা ফল যদি রাখা হয় তাহলে ওর সাথে বিক্রিয়া করবে। কপারও এদের দ্বারা আক্রান্ত হয় অক্সিজেনের উপস্থিতিতে। এই জন্য টক জাতীয় কোনো খাদ্য, আচার, কাটা ফল, এইসব এই জিঙ্ক, অ্যালুমিনিয়াম, কপার এইসব পাত্রে রাখা উচিত নয়। খাদ্যদ্রব্য বেশি টকযুক্ত হলে যে পাত্রে রাখা হয় তাতে অনেক সময় একটা বিশেষ দাগ দেখা যায়। আসলে ওখানে রাসায়নিক বিক্রিয়া করে অন্য যৌগে পরিণত হয়, যে যৌগটা কিন্তু ওই কঠিন ধাতুর পাতটা থেকে বেরিয়ে আসে এবং খাবারের সাথে আমাদের বিষক্রিয়া তৈরি করে। এ বিষয়টায় আমাদের সাবধান হওয়া উচিত যে অ্যালুমিনিয়ামের ফয়েলে আচার রাখা ঠিক নয়, বা এই যে টক জাতীয় ফলগুলো আমরা জিঙ্ক, অ্যালুমিনিয়াম বা তামার তৈরি পাত্রে রাখলে সেটা বিষাক্ত হয়ে যায়। সেটির ব্যাপারে এবং ওই ধরনের কোনো ছোপ যদি দেখা যায় সেটাকে ভালো করে পরিষ্কার করে তবে ব্যবহার করতে হয়। এইটুকু গেল অন্যান্য ধাতুর ক্রিয়া। আবার অ্যালুমিনিয়ামে অবশ্য একটু অন্য ঘটনা ঘটে। অ্যালুমিনিয়ামে বাতাসে, শুষ্ক বায়ুতে কোনো ক্ষতি হয় না, কিন্তু আর্দ্র বাতাসে অ্যালুমিনিয়াম রাখলে তার উপরে একটা সাদা অপরিবাহী আস্তরণ পড়ে। আস্তরণটা হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইডের, Al2O3। এর ফলে এর তাপ আর তড়িৎ পরিবহন ক্ষমতা খানিকটা কমে যায়। এই আস্তরণটার জন্যে অ্যালুমিনিয়াম কি হয়, বাতাসে জল দ্বারা আর আক্রান্ত হয় না। এটা একটা, একদিকে যেমন আক্রান্ত হয় না, ওর উপরে খুব একটা আস্তরণ পড়ে যায় Al2O3। এখন আমরা সংকর ধাতু সম্বন্ধে কিছু জানব। দেখা গেছে একাধিক ধাতুর কঠিনে কঠিন এই দ্রবণকেই আমরা সংকর ধাতু বলি। তবে অনেক সময় কিছু অধাতু, যেমন কার্বন, বিশেষ করে কার্বন অধাতু হিসেবেও অনেক সংকর ধাতুতে থেকে যায়। তো এই সংকর ধাতুগুলো আমরা কেনই বা তৈরি করেছি, বা সাধারণ ধাতুর থেকে এদের সুবিধা কী? তা দেখা গেছে কোন উপাদান ধাতুগুলো অপেক্ষা সংকর ধাতুর কোনো কোনো ক্ষেত্রে কাঠিন্য বেশি হয়। নমনীয়তা, ঘাত সহনশীলতা, প্রসারণশীলতা এসবও নিয়ন্ত্রণ করা যায়। এই কথাগুলোর আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। আবার ধরো সংকর ধাতু তৈরি করলে লোহা বাতাসে থাকলে মরচে ধরে যায়, কিন্তু তাকে যখন স্টিল আকারে ব্যবহার করছি, অর্থাৎ সংকর ধাতু, স্টিল কি না একটা সংকর ধাতু, লোহার সাথে বিভিন্ন জিনিস মেশানো হয়, কার্বন তো থাকেই, তার সঙ্গে ক্রোমিয়াম, কখনো নিকেল, এই স্টিল যখন তৈরি হলো সেটায় কিন্তু মরচে ধরে না। আবার তাপ ও তড়িৎ পরিবহন ক্ষমতাও প্রয়োজন মতো বাড়ানো বা কমানো যায় সংকর ধাতু তৈরি করে। প্রথম উদাহরণটা আমরা সংকর ধাতুর সুবিধা বললাম, মরচে ধরে লোহায়, কিন্তু আমরা যদি স্টেনলেস স্টিল বা কলঙ্কহীন ইস্পাত যাকে বলা হয় সেটা যদি ব্যবহার করি তাহলে মরচে পড়বে না। তামা দেখো নরম ধাতু, কিন্তু তামার সংকর ধাতু পিতল, কাঁসা, এদের কাঠিন্য বেশি, ফলে আমরা পাত্র তৈরি করতে বা কাঠামো তৈরি করতে পিতল, কাঁসা আমরা ব্যবহার করতে পারি, তামা দিয়ে সেটা হবে না। আবার দেখো আমাদের তড়িৎ বিজ্ঞানে তোমরা ফিউজ তারের কথা নাম শুনেছ। ফিউজ তার সাধারণত কি হয় না, সহজে গলে যায়। তো আমাদের যে এমনি ইলেকট্রিকের মেন লাইন, সাথে অ্যালুমিনিয়াম বা তামার তার ব্যবহার করা হয়। এখানে লেড বা টিন, লেড এবং টিন এদের সংকর ধাতু নিয়ে ফিউজ তার তৈরি করা হয়। এই সংকর ধাতুতে লেড বা টিনের যা কাঠিন্য, যা গলনাঙ্ক, এই সংকর ধাতুটার, বিশেষ সংকর ধাতুটার গলনাঙ্ক তার থেকে অনেক কম, তামার থেকে তো অনেক কম বটেই। ফলে ফিউজ তার তোমরা শুনেছো যে বাতাসে হঠাৎ করে লাইনে বেশি কারেন্ট চলে এলে, শর্ট সার্কিট হয়ে গেলে ফিউজ তারটা গলে গিয়ে
বৈদ্যুতিক লাইনের অন্যান্য অ্যালুমিনিয়াম বা তামার তারগুলোকে গলা থেকে রক্ষা করে বা বৈদ্যুতিক যন্ত্রগুলোকে। অর্থাৎ কি দেখা যাচ্ছে, ফিউজ তারটাকে এই লেড এবং টিনের সংকর ধাতু দিয়ে তৈরি করার জন্যে এদের নিজস্ব গলনাঙ্কের থেকেও কম গলনাঙ্কের একটা বিশেষ সংকর ধাতু পাওয়া গেল, যেটার ব্যবহারিক গুরুত্ব অনেক বেশি হলো, ব্যবহারিকভাবে অনেক বেশি উপকারী হলো। একই কথা, সোনা কিন্তু এমনিতে খুবই নমনীয়, ওই দিয়ে কিন্তু ডাইরেক্ট সোনা দিয়ে, বিশুদ্ধ সোনা দিয়ে কিন্তু ওই নানা রকমের সূক্ষ্ম ডিজাইন করা খুব মুশকিল অলংকারের। তাই এর সঙ্গে রূপা বা তামা খাদ হিসাবে মিশিয়ে দিলে ওর কাঠিন্য বা নমনীয়তা একটু বাড়ে, কাঠিন্যটা বাড়ে, ফলে সূক্ষ্ম ডিজাইন বানানো যায়। আবার আমরা জানি হিটারের তারে নাইক্রোম তার ব্যবহার করা হয়। তো এই নাইক্রোম তার নিকেল, লোহা, ক্রোমিয়াম এই গুলোকে দিয়ে সংকর ধাতু আকারে নাইক্রোম তার তৈরি করা হয়। এখন এই নাইক্রোম তারের গলনাঙ্ক, রোধাঙ্ক লোহা, নিকেল বা ক্রোমিয়ামের থেকে অনেক বেশি, আবার গলনাঙ্ক এদের থেকে অনেক বেশি। ফলে একদিকে যেমন হিটারের তার একই কারেন্ট পাঠালে অন্য তারের থেকে নাইক্রোম তার তাড়াতাড়ি গরম হয়, অন্যদিকে সহজে গলেও যায় না, ফলে দীর্ঘদিন ওই হিটারের কয়েল আমরা ব্যবহার করতে পারি। এই গেল সংকর ধাতুর ব্যবহারের সুবিধা। তো আমাদের কয়েকটা সংকর ধাতু আছে আমাদের কোর্সে, সেই সংকর ধাতুগুলোর ব্যবহার আমরা একটু, এই সংকর ধাতুগুলো দেখো, পিতলে আছে তামা এবং জিঙ্ক, এখানে ব্রোঞ্জের কথা বলেনি, ব্রোঞ্জে থাকে তামা আর টিন। কাঁসা, তাতেও থাকে তামা আর টিন, যদিও তাদের পার্সেন্টেজটা হেরফের থাকে। জার্মান সিলভার, এর মধ্যে তামা, জিঙ্ক, নিকেল। ডুরালুমিন, এর মধ্যে এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের সংকর ধাতু, অ্যালুমিনিয়াম, কপার, ম্যাগনেসিয়াম আর ম্যাঙ্গানিজ কম কম করে 0.5, কপার 4, অ্যালুমিনিয়াম 95। তোমাদেরকে এই পরিমাণগুলো মনে রাখতে হবে না, তবে কোনটা বেশি কোনটা কম, কার এটা সংকর ধাতু, প্রধান উপাদান কোনটা, একটু জেনে রাখলে ভালো হবে। ডুরালুমিন। আবার ম্যাগনেলিয়াম, তাতে দেখো অ্যালুমিনিয়াম আর ম্যাগনেসিয়াম। স্টেনলেস স্টিল, আগেই বলছিলাম, স্টিল বলে দিয়েছে, আসলে আয়রন, তার মধ্যে কার্বন থাকবে 0.05 থেকে 1.5% মতো, সঙ্গে নিকেল থাকবে 8 থেকে 20%, আর ক্রোমিয়াম থাকবে 15 থেকে 20%। এই হচ্ছে স্টেনলেস স্টিলের উপাদান। তাহলে স্টেনলেস স্টিলে কি কি আছে? এফি, স্টিল নয়, এফি, কার্বন, ক্রোমিয়াম, নিকেল, বোঝা গেছে। অ্যালনিকো, নামটা দেখো, অ্যালনিকো, অ্যাল অ্যালুমিনিয়াম, নি নিকেল, কোবাল্ট, সঙ্গে কিন্তু স্টিলও থাকবে। স্টিল যেটা আগে শুনলে যে আয়রন কার্বন এই মিশ্রণটাকে স্টিল বলে, তার সঙ্গে অ্যালুমিনিয়াম, নিকেল, কোবাল্ট, অ্যালনিকো। গান মেটাল, এও কপার, জিঙ্ক এবং টিনের একটা সংকর ধাতু। এই সংকর ধাতুগুলো কোনটার কি ব্যবহার তোমরা দেখতে পাবে, এখান থেকে পরপর পড়ে নেবে। হ্যাঁ, এটা গঙ্গোপাধ্যায়ের 127 পৃষ্ঠা দেখতে পাচ্ছি, এখান থেকে তোমরা লিস্ট করে নেবে, অন্য বইয়েরও পাবে। তোমরা মূল ব্যবহারগুলো, ডুরালুমিন দেখো, বিমানের কাঠামো, মোটর গাড়ি ও অন্যান্য যানবাহনের যন্ত্রাংশ তৈরি করা হয়। এর যদি উপযোগিতা বলি, অ্যালুমিনিয়াম একেবারে নমনীয় ধাতু, সেইটা দিয়ে কাঠামো তৈরি করলে অত শক্ত হবে না, অথচ হালকাও হতে হবে। তাই এর হালকা অথচ কাঠিন্য একটু বেড়ে গেল বলে ডুরালুমিন অ্যালুমিনিয়ামের থেকে কিন্তু বেশি উপকারী হলো। তাই এই সংকর ধাতু আমাদের বিশুদ্ধ ধাতুর থেকে অনেক ক্ষেত্রে বাস্তব জীবনে অনেক বেশি উপকারী। জার্মান সিলভারের প্রধান ব্যবহার হচ্ছে ফুলদানি, ফটো ফ্রেম, দেখেছো ফটো ফ্রেম, একদম সেই সিলভারের মতো সাদা রঙের দেখতে লাগে, ওটা অ্যাকচুয়ালি জার্মান সিলভার। পিতলের তো জলের কল হয়, মূর্তি, তালা, বিভিন্ন যন্ত্রাংশ এসব তৈরি হয়। বাসনপত্র আজকাল পিতলের খুব কম ব্যবহার করা হয়। এছাড়া আছে স্টেনলেস স্টিল, তো আগেই বলেছি, অস্ত্রোপচার, ডাক্তারি যে যত রকম অস্ত্রোপচারের সূক্ষ্ম যন্ত্রপাতি সব স্টেনলেস স্টিল দিয়ে করা হয়। অ্যালনিকো দেখো, স্থায়ী চুম্বক তৈরি করতে ব্যবহার করা হয়। অ্যালনিকো মানে আমরা জানি, দেখো অ্যালুমিনিয়াম কিন্তু চৌম্বক পদার্থ নয়, লোহা চৌম্বক পদার্থ, নিকেল, কোবাল্ট, ঠিক আছে, তার মধ্যে অ্যালুমিনিয়াম দিয়ে এমন স্থায়ী চুম্বকত্ব আসে। গান মেটাল মানে বন্দুক ও সামরিক যন্ত্রপাতির যে অংশগুলো তৈরি করার জন্য, সেখানে কিন্তু স্টিল ব্যবহার করছে না, দেখো কপার 85%, জিঙ্ক আর টিন দিয়ে গান মেটাল, এতে মরচে টরচে কম পড়বে এবং এর কাঠিন্য অনেক বেশি হবে। অর্থাৎ
সংকর ধাতুগুলো যে বিশুদ্ধ ধাতুর থেকে অনেক ক্ষেত্রে অনেক বেশি কার্যকরী, সেটা তোমাদের মাথায় রাখতে হবে। আর উদাহরণগুলো এবং ব্যবহারগুলো মনে রাখতে হবে। তাহলে আজকের পাঠের প্রথম দেখি আমাদের কি কি বিষয় জানতে হবে, সেটা আমি ডিটেলসে বলেছি এবং প্রত্যেকটা জিনিসকে একে একে আমি ডিটেলস আলোচনা করে দিয়েছি। তোমরা এরপর এর সাথে বই দেখবে। হ্যাঁ, মুখোপাধ্যায় গঙ্গোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় যে বইটা রয়েছে, অথবা অন্য যে কোনো বই, যে বইটা তোমার কাছে আছে সেই বইয়েই ওই পেজে গিয়ে জিনিসগুলো পড়বে। তবে আমার জিনিসটা এই শুরুটা আগে মনে রাখবে, যে কি কি জিনিস জানতে হবে ওইটা যদি মাথায় থাকে, তারপর প্রতিটি ধাপ, এই ধাতু নিষ্কাশন, প্রকৃতপক্ষে ধাতব যৌগের বিজারণ, সেটা আমি অক্সিজেন অপসারণ দিয়ে বুঝিয়ে দিয়েছি, আবার ইলেকট্রন দিয়েও বুঝিয়ে দিলাম মুখে। হ্যাঁ, ইলেকট্রন অপসারণ দিয়েও বুঝিয়ে দিলাম। তাছাড়া থার্মিট পদ্ধতি, তার উপযোগিতা, অন্যান্য ধাতুগুলোকে, প্রত্যেকটা ধাতুর আকরিক, তাদের সংকেত, হ্যাঁ, আবার বিভিন্ন সংকর ধাতু, তার উপযোগিতা এবং তাদের ব্যবহার, ধাতুগুলোর ব্যবহার, হ্যাঁ, ধাতুর সক্রিয়তা শ্রেণী, আবার ধাতুগুলোর ক্ষয়ের ব্যাপারে, মরচে পড়া, বিশেষ করে মরচে কেন পড়ছে, কিভাবে মরচের সংকেত যেটা এফি থেকে সেই Fe2O3 XH2O কী করে তৈরি হচ্ছে সমীকরণ আকারে, যদিও টোটাল সমীকরণটা দেবে না, তাহলেও তোমরা বিষয়টা জেনে রাখো। এবং দেখতে পাচ্ছ যে এখানে মোট 3 নম্বরের কোশ্চেন হয়। এক নম্বর হচ্ছে গিয়ে একটা 2-এর দাগের একটা অবজেক্টিভ কোশ্চেন থাকে, আর একটা 3-এর দাগের কোশ্চেনে 2 নম্বরের একটা কোশ্চেন থাকে। যাই হোক, এই বিষয়গুলো তোমরা এইভাবে তৈরি করবে। আর মাধ্যমিকের কোশ্চেনগুলো দেখবে, হ্যাঁ, 2020, 2019 কোশ্চেনগুলো দেখে উত্তর করে পারলে পাঠাবে। আমি সেগুলো দেখতে পারি যদি তোমরা পাঠাও, যদিও তোমাদের কোনো ফিডব্যাক আমি পাচ্ছি না। তোমরা, আশা করি তোমরা বিষয়গুলো বুঝছো। তৈরি হলেই যথেষ্ট, তোমাদের উপকার হলেই যথেষ্ট। ঠিক আছে, ধন্যবাদ সকলকে। আবার পরবর্তী ক্লাস পরের সপ্তাহে হবে।